নমস্কার। দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন 2024। ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে সানন্দা নিউজের পক্ষ থেকে নিবেদন করা হচ্ছে সানন্দা লাইভ অনুষ্ঠান। আজকের পর্বে সানন্দা লাইভের স্টুডিওতে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের সিপিআইএম দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য, দীর্ঘদিনের যুব আন্দোলন করা মানুষ তথা যুব সংগঠনের সিপিআইএম দলের যুব সংগঠন ডিওয়াইএফআই এর পূর্বতন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাপস সিনহা। তাকে আমরা স্বাগত জানাচ্ছি তাপসবাবু আমাদের স্টুডিওতে। নির্বাচনী প্রচার একেবারে জোর কদমে চলছে। ঘন্টার হিসেব করলে, দিনের হিসেব করলে ক্রমশ এগিয়ে আসছে নির্বাচন। এই রাজ্যে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে প্রায় 900-র বেশি কোম্পানি, আধা সামরিক বাহিনী, নিরাপত্তা বলয়ের মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন। ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গিয়েছে কয়েকটি পর্ব। ষষ্ঠ পর্বে ভোট রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আসনে। তার আগে আপনি রয়েছেন। আপনি সবকটি পর্বে বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন। মানুষ এবারে কি চাইছে, আপনারা কি বলছেন? হ্যাঁ, এটা দেখুন, ইতিমধ্যে নির্বাচনের 4টা পর্ব হয়ে গেছে। 19শে এপ্রিল, 26শে এপ্রিল, 7ই মে এবং 13ই মে। আগামী 20শে মে পঞ্চম পর্বের নির্বাচন হবে। এই নির্বাচনটা দেশের সরকার গড়ার নির্বাচন। 4টা পর্বের নির্বাচনের পরে এইটুকু বলতে পারি, এবারে দেশে সরকারের পরিবর্তন হচ্ছে। নরেন্দ্র মোদী বিদায় নিচ্ছেন। কারণ নরেন্দ্র মোদী গত 10 বছর ধরে দেশের সামনে যে প্রতিশ্রুতি, যে কাজ করবার কথা উনি 14 সালে দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো দেশের মানুষের জন্য তিনি রক্ষা করেননি। তাই স্বাভাবিকভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, আপনি যা আমার পরিচয় দিলেন, সর্বভারতীয় যুবনেতা হিসেবে ডিওয়াইএফআই দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলাম। স্বাভাবিকভাবে প্রত্যেকটি রাজ্যের সঙ্গে আমার নারীর সম্পর্ক আছে। সেই সমস্ত রাজ্য থেকে পাওয়া, আমার বন্ধুদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বলতে পারি, এবারে দেশে পরিবর্তন ঘটছে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো তারা সরকার তৈরি করবে এবং আমাদের রাজ্যে বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে যেভাবে দুর্নীতি এবং মানুষের উপরে অত্যাচার, মিথ্যাচার, যেভাবে দুষ্কৃতির রাজ কায়েম করছে, ফলে তৃণমূলের বিরুদ্ধে মানুষের একটা সরব আওয়াজ তৈরি হয়েছে। তারা তৃণমূলকে সরাতে চাইছে, আবার দিল্লি থেকে বিজেপিকেও সরাতে চাইছে। তাই স্বাভাবিকভাবে এবার বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষের রায় যাচ্ছে। আপনি তো এক অদ্ভুত তথ্য সামনে আনলেন যে এবারে সমগ্র দেশে বিজেপি বিদায় নিচ্ছে, বিজেপি বিরোধী শক্তি দেশের ক্ষমতায় আসীন হচ্ছে। যেখানে দেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কয়েক মাস আগে মন কি বাত অনুষ্ঠানে বলছেন যে 3 মাস বন্ধ থাকার পরে 1-1-1 অর্থাৎ 111তম মন কি বাত অনুষ্ঠানে তিনি ফিরবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে মন কি বাত অনুষ্ঠানের সূচনা করেছিলেন, 3টা 1 নিয়ে, 3টা প্রথম সংখ্যাকে নিয়ে তিনি ফিরবেন 3 মাস পরে। তার মার্চ মাসের শেষ মন কি বাত অনুষ্ঠানে এটাই ঘোষণা ছিল। বিজেপির স্লোগান ইস বার 400 পার। বিজেপির স্লোগান আরও একবার মোদী সরকার। কিন্তু তার বিপরীতে গিয়ে সমগ্র দেশে যদি বলি যে মোদী বিরোধী, তাহলে তো সেই জোট সরকারের প্রসঙ্গ এসে যায়। আমার তো মনে হয় একটু কেমন লাগছে, মানে এই দাবি, এই ঘোষণা, ভবিষ্যৎবাণী এবং আজকে সানন্দা লাইভে বসে আপনার আরেকটি নতুন তথ্য তুলে ধরা, নিশ্চয়ই আপনি সেই বিশ্লেষণ করেছেন বা বলছেন, কিন্তু কার ভিত্তিতে আপনি বলছেন যে এবারে মোদী সরকার বিদায় নিচ্ছে? একটা বিষয় অখিলবাবু আমি আপনাকে পরিষ্কার বলতে চাই। আমরা সবাই জানি যে 2014 সালে সরকারের স্লোগান ছিল ইসবার বিজেপি সরকার। একেবারে ইসবার বিজেপি সরকার। আপনি 2019-এর পরে দেখুন, বিজেপির কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে কেউ, ইভেন নরেন্দ্র মোদী বলছেন না ইসবার বিজেপি সরকার, বলছেন মোদী সরকার। এই জায়গাটা আমরা যারা রাজনীতি করি আমাদেরকে তো সূক্ষ্মভাবে সবটা, আপনারা যেমন সাংবাদিকরা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেন, আমাদের নজরে তেমনি সূক্ষ্ম বিষয়গুলো, এটা ভারতবর্ষের
অনেক মানুষ হয়তো এটা ভাবছেন না, মার্কেটে বিজেপি নেই, মার্কেটে মোদি আছে। নরেন্দ্র মোদি নিজের মুখে বলছেন ইসবার মোদি সরকার, জেপি নাড্ডা বলছেন ইসবার মোদি সরকার। এই যে একজন ব্যক্তিকে ব্র্যান্ড করা হচ্ছে। আমরা জানতাম বিজেপি আরএসএস এর দ্বারা তৈরি একটা রাজনৈতিক দল এবং একটা ক্যাডার বেস পার্টি। সেই ক্যাডারে বেস পার্টিতে যখন ক্যাডার হারিয়ে যায়, দল হারিয়ে যায়, যখন ব্যক্তিকে ব্র্যান্ড করা হয়, একটা কোম্পানির যেমন ব্র্যান্ড অ্যাম্বাসেডর দরকার হয়, বিজেপি যখন একটা ব্যক্তিকে, এবং যে ব্যক্তিটা দিনের পর দিন একজন মিথ্যেবাদী হিসেবে প্রমাণিত হয়ে গেছে গোটা দেশবাসীর সামনে। কারণ 2014 সালে, আমি সবগুলো কথা আপনাকে বলতে পারবো না, আপনাদের আর্কাইভে নিশ্চয়ই আছে, নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, আই ক্যান চ্যালেঞ্জ যে তার একটা প্রতিশ্রুতি কিন্তু তিনি রক্ষা করতে পারেননি। প্রথম হচ্ছে বলেছিলেন মূল্যবৃদ্ধি হ্রাস করবে, মহঙ্গাই কম হোগা। সেখানে দেখা গেল, আপনি দেখুন প্রত্যেকটা, আপনি ডিজেল, পেট্রোল, কেরোসিন, রাসায়নিক সার, কীটনাশক, ওষুধ থেকে রান্নাঘরে যা যা সামগ্রী আছে, মানুষের প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া বেড়েছে। 36 টাকার ডিজেল 98 টাকা হয়েছে, 43 টাকার পেট্রোল, 104 টাকা কত পয়সা আজকে যা বোর্ডে আপনার এখানে আস্তে আস্তে যা দেখলাম। তাহলে গ্যাসের সিলিন্ডার মোদি যেদিন ক্ষমতায় আসেন 444 টাকা ছিল, এটাতে তথ্যটা আপনাদের কাছে আছে, আমাদের কাছে আছে। সেই সিলিন্ডার গ্যাস, রান্নার গ্যাস ছাড়িয়ে গেছে, কিন্তু মানুষের রোজগার কোথায় বেড়েছে? আপনি বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, বছরে 2 কোটি বেকারের জায়গায় 14 কোটি করোনার সময়তেই আপনি ছাঁটাই করে দিয়েছেন। এবং এটা আজকে সর্বজনের মুখে মুখে ঘুরছে, সবাই জানে। এর জন্য পলিটিক্যাল লিডার বা জার্নালিস্ট হওয়ার দরকার নেই যে উনি এটা বলেছিলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা যাবে, কালাধন ফিরিয়ে আনবো। আমরা তো চারিদিক, রাজ্যের প্রান্ত থেকে ও প্রান্ত, দেশের প্রান্ত থেকে ও প্রান্ত, আমরা বলছি, কোথাও একজনও খুঁজে পেলাম না যার ব্যাংক অ্যাকাউন্টে 15 পয়সা ঢুকেছে। তাহলে এই 3টে মিথ্যে, তার সাথে আমার রাষ্ট্রায়ত্ত সম্পদের উপর আঘাত, আমার রেলের যেটা গুডস, যেখান থেকে সবচেয়ে বেশি শুল্ক আমরা পেতাম, বিক্রি করে দেওয়া হয়েছে, রেলের একটা বড় শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে। অখিলবাবু, আপনার অজানা না যে আমার কাছে কষ্টের এটা, আমরা একটা দেশ, যে দেশের নিজস্ব এয়ারলাইন নেই। বাংলাদেশ এয়ারলাইন আছে, নেপাল এয়ারলাইন আছে, ভুটান এয়ারলাইন আছে, পাকিস্তান এয়ারলাইন আছে, রয়্যাল নেপাল আছে, শ্রীলঙ্কান এয়ারলাইন আছে, আমি কাছাকাছি দেশগুলো বললাম, বাট ইন্ডিয়ার নিজস্ব কোনো এয়ারলাইন নেই। স্বাধীনতার পরে আগে থেকে এয়ার ইন্ডিয়া ছিল, নরেন্দ্র মোদীর হাত ধরে সেটাও বিক্রি হয়ে গেছে। আর অন্যান্য রাষ্ট্রায়ত্ত পোস্টাল ব্যাংক কি করা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে গোটা দেশ এখন নরেন্দ্র মোদীকে একজন মিথ্যাবাদী, প্রতারক প্রধানমন্ত্রী বলে মনে করছেন। তাই আমি এই জায়গা থেকে বললাম যে কেন উনি তৃতীয়বারের জন্য আসবেন না, দ্বিতীয়বারেই ওনার বিদায় হওয়া। পুলওয়ামার ঘটনা না ঘটলে, 46 জন সেনাকে না খুন করলে, পরিকল্পিত হত্যা, কেন এখনো রিপোর্ট প্লেস হলো না? পুলওয়ামার ঘটনার রিপোর্ট এখনো স্বরাষ্ট্র মন্ত্রক প্লেস করলেন না কেন? হোয়াট ইজ দ্য ফ্যাক্ট? একটা মক ফাইট ছিল, হ্যাঁ, এবং সেই মক ফাইটে আমি কাশ্মীরটা হাতের তালুর মতো চিনি। যে রাস্তা দিয়ে ওই কনভয়টা যাওয়ার কথা ছিল সেটা না গিয়ে পুলওয়ামা দিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। পুলওয়ামা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এই যে সেন্টিমেন্ট, অ্যান্টি মুসলিম একটা সেন্টিমেন্ট তৈরি করা হলো। পাকিস্তানের বিরুদ্ধে কে লড়াই করতে পারে? একমাত্র মোদি লড়াই করতে পারবে। এই একটা ওয়েব তৈরি করে 19-এর উনি বৈতরণী পেরিয়েছিলেন। আর এবারে উনি চেষ্টা করেছিলেন একটা অপোজিট ডাইরেকশন, অপোজিট ওয়েব তৈরি করা, সেটা রাম মন্দিরকে কেন্দ্র করে। এখানে আমি আসবো সেই প্রসঙ্গে। আমি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনারা যদি আমাদের আজকের অতিথি অর্থাৎ সিপিআইএম দলের রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা, তাকে কোনো প্রশ্ন করতে চান, আপনারা অবশ্যই ফোন করতে পারেন। আমাদের চলভাস নাম্বার 9593932222, 9593932222। এই নম্বরে আপনারা ফোন করে আপনাদের প্রশ্ন জানতে পারেন। আমি তাপসবাবুর কাছে ফিরে আসি। তাপসবাবু, আপনি একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের, কারণ যারা এখানে দীর্ঘদিন এই রাজ্যের ক্ষমতায় ছিলেন, সমগ্র ভারতবর্ষে আপনাদের এমপি, এমএলএ, কেরালায় এখনও আপনারা ক্ষমতায় রয়েছেন, বামফ্রন্ট সরকার রয়েছে। সেই রাজনৈতিক দলের নেতৃত্ব হিসাবে আপনি আজকে যা বলছেন, এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তো ঠিক একই কথা বলছেন, মোদি গ্যারেন্টি ফর 20। তাঁর স্লোগান এখন তৈরি হয়েছে। তাহলে তো আপনাদের কথা আর তৃণমূলের কথা তো এক হয়ে যাচ্ছে। তার মানে কি
আপনাদের চেষ্টাটা একই দিকে একই প্রবহমান ধারায় গড়াচ্ছে? না, শুনুন, তৃণমূলের সঙ্গে বামপন্থীদের আসমান জমিন ফারাক আছে। আমাদের পার্টিটা 104 বছর ধরে গোটা ভারতবর্ষ জুড়ে বিস্তার লাভ করেছে। সব জায়গায় হয়তো আমাদের এমপি এমএলএ সরকার নেই, কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আছে। আপনি ভারতবর্ষের যে প্রান্তে যাবেন না কেন সেখানে একটা লাল ঝান্ডা আপনি দেখতে পাবেন। আমরা একটা লড়াই করি মতাদর্শগতভাবে। তৃণমূল একটা মতাদর্শহীন সাম্প্রদায়িক দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল। আপনি আমার এক্সাম্পল আপনাকে বলতে পারি। আচ্ছা, আমি কয়েকদিন আগে নদিয়াতে ভোট প্রচারে গিয়েছিলাম। একই দেওয়ালে লিখন দেখলাম, বিধানসভা নির্বাচনে মুকুটমণি অধিকারীকে পদ্মফুল চিহ্নে ভোট দিন। সেই একই দেওয়ালে আমার মোবাইলে ছবি আছে, আবার একই দেওয়ালে পাশে লেখা আছে লোকসভা নির্বাচনে মুকুটমণি অধিকারীকে জোড়াফুল চিহ্নে ভোট দিন। চারজন বিজেপি এমএলএ, দোজ আর নাও দ্য প্রেজেন্ট এক্সিস্টিং এমএলএ, বিধানসভার ভিতরে 4 জন বিজেপির এমএলএকে তৃণমূলের প্রার্থী করার প্রয়োজন কি বার্তা বহন করে? ফলে আমরা যে কথাটা বলছি, যে তৃণমূল বিজেপি যে ফাইটটা হচ্ছে, এই ফাইটটা হচ্ছে অন ক্যামেরা। আপনি যেমন এখন লাইভ প্রোগ্রামে সানন্দা টিভিতে আমরা অন ক্যামেরা লাইভ করছি, তৃণমূল বিজেপি ফাইট ততক্ষণ করছে যখন ক্যামেরা রোল আছে, ক্যামেরাটা চলছে। ক্যামেরা চলার পরে ওই নবান্নের 14 তলায় 20 মিনিট রুদ্ধদ্বার বৈঠক, এটাই জাদু। দিল্লি গেলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রুদ্ধদ্বার বৈঠক। শুনুন, টুকটাক তো আমরা সরকারি নিয়ম কানুন সংবিধান পড়েছি। একজন বাবু সেরকম তো আপনাদের দলের নেতৃত্বরা গিয়েও শোনা যায়, যেটা আমরা শুনেছি যে নবান্নর সেই 14 তলায় গিয়ে আপনাদের দলের নেতৃত্বরা তারাও কাটলেট খেয়েছিলেন, কথা হয়েছিল। আমরা একটা টিম যাই, কিছু দাবি নিয়ে যাই, আমাদের কোনো গোপন বৈঠক হয় না। আপনার এখানে এসেছি, আপনি নিশ্চয়ই এই লাইভ শো এর পরে আমাকে একটু স্ন্যাক্স অ্যান্ড চা দেবেন, মানে ভদ্রতা দেবেন, এটা সৌজন্য। এটার মধ্যে কোনো অপরাধ নেই, কিন্তু ওপেন সবার সামনে যাই খাওয়া হোক না কেন সেটা সবার সামনে খাচ্ছি। এখন আপনি যদি দরজা বন্ধ করে কোনো ড্রিঙ্কস করি, তখন স্টুডিওর টেকনিশিয়ানদের মধ্যে সন্দেহ হবে দরজা বন্ধ করে ওনারা কি খাচ্ছেন। তাহলে দরজা বন্ধ বৈঠক কেন হয়? শুনুন, আর একটা কথা আপনাকে বলছি, যেটা তৃণমূল প্রায় বলেন যে আমাদের পিনারাই বিজয়ন, আমাদের নেতারাও তো প্রধানমন্ত্রীর সঙ্গে, হ্যাঁ, মানিক সরকার মিটিং করেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য মিটিং করেছেন, পিনারাই বিজয়ন করেন উইথ পিএস, প্রাইভেট সেক্রেটারি, আদার সচিব, ডিপার্টমেন্টাল সচিবদের নিয়ে। দুজনের কোনো মিটিং হয় না। একজন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যখন অফিসিয়াল মিটিং করবেন, একজন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যখন অফিসিয়াল মিটিং করবেন, অন্তত 5 জন অফিসার সঙ্গে থাকবেন। এম আই রাইট অর রং? ইউ টেল মি। হ্যাঁ, এটাই ডেকোরাম, এটাই হওয়া উচিত। কারণ আমরা তো জনপ্রতিনিধি। আজকে উনি কি লড়াই করবেন? উনি তো জন্মের পর থেকে দীর্ঘদিন বিজেপির সঙ্গে থেকেছেন, কয়লা মন্ত্রী হয়েছেন, দপ্তরহীন মন্ত্রী হয়েছেন, রেলমন্ত্রী হয়েছেন, দপ্তরহীন মন্ত্রী, কয়লা মন্ত্রী, রেলমন্ত্রী হয়েছেন দীর্ঘদিন বিজেপির সঙ্গে। এবং ওনার সমগ্র আন্দোলনে ওনার পাশে আরএসএস থেকেছে, বিজেপি থেকেছে। আমরা দেখেছি জর্জ ফার্নান্ডেজ এসেছে, রাজনাথ সিং এসেছে, উনি যখন ধর্নায় বসেছেন, কোনো আন্দোলন করেছেন, টোটালটাই উনি সেভাবে তাদের সহযোগিতা নিয়ে উনি লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। আজও দেখুন আপনি এই রাজ্যে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, সারদা, নারদা, চাকরি চুরি থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার, যা যা টোটাল দুর্নীতি এসেছে, শিক্ষা দপ্তরে যে চুরি, এসএসসি টেটে যে দুর্নীতি হয়েছে, আজকে ওনাদের কেন শাস্তি হচ্ছে না? অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের শাস্তি হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বাড়ি থেকে 1 টাকাও পাওয়া যায় না। কিন্তু এই রাজ্যে বিজেপি ততটাই, আজকে যেটুকু বিজেপি জায়গা পেয়েছে সেটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এবং মমতা ব্যানার্জি এতখানি খোলা স্পেস পেয়েছেন, সেটা বিজেপি সহযোগিতা করছেন বলে। ফলে এদের মধ্যে কোনো লড়াই নেই। উনি কোথায় থাকবেন? উনি বলছেন নরেন্দ্র মোদী 420। আমরা জানি এর আগে একটা নির্বাচনে কোমরে দড়ি টড়ি বেঁধে ঘোরাবেন বলছিলেন, তারপরেই তো রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে, সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। ফলে বিজেপি তৃণমূলের মধ্যে কোনো লড়াই নেই, এটা আপনাকে আমি পরিষ্কার করে বলবো। অবশ্য একটা বিপরীত কথা বলি, আমরা যখন দেখলাম 2019 সালের লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন, তখন একটি স্লোগান গোটা রাজ্য জুড়ে চালু হলো, আগে রাম পরে বাম। মানে যারা আপনারা বামপন্থীরা ছিলেন তারা কিন্তু কোল দিলেন, তারা ভোট দিয়ে একে পরিপুষ্ট করলেন। পরে বামফ্রন্ট যাতে শক্তিশালী হয় সেই জন্য স্লোগানটা চালু হয়েছিল। তাহলে কি এটা মিথ্যা?
না শুনুন, এটা তো বামপন্থীদের স্লোগান না। না, বামপন্থীদের স্লোগান। হ্যাঁ, এটা আমি আবারও বলছি সমাজে চালু হওয়ার স্লোগান। সমাজে চালু এমনি এমনি হয় না, চালু করা হয়েছে। সেটা হচ্ছে আরএসএস এর পক্ষ থেকে। আরএসএস তার সার্ভে থেকে যখন দেখলেন এই রাজ্যে একটা তৃণমূল বিরোধী ওয়েভ আছে, কিন্তু মানুষের বামপন্থীদের প্রতি ভালোবাসা আছে, কি বললেন, বামপন্থীদের প্রয়োজন, বামেদের আসা প্রয়োজন, কিন্তু বামেদের হাতে তো এখন সংগঠন নেই, টাকা নেই, সরকার নেই। আমরা দিল্লিতে সরকারে আছি, আমাদের মিলিটারি আছে, পুলিশ আছে, আমাদের প্রচুর টাকা আছে। তাহলে তৃণমূলকে সরানোর জন্য আপনারা সবাই মিলে আসুন, আমরা তৃণমূলকে সরানোর জন্য আগে রাম মানে বিজেপি, তারপরে আপনারা আসবেন, আপনাদেরকে নিয়ে আসবো। এই ধরনের কিছু মানুষের মধ্যে আরএসএস পরিকল্পিতভাবে এই প্রচারটা নিয়ে যায়, এই স্লোগানটা আরএসএস নিয়ে আসে, সেটাকে বিজেপি স্প্রেড করে। কিন্তু পরবর্তীকালে মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছে, এখন বিজেপি নেতারাও বুঝতে পারছেন যে মানুষ যারা বামপন্থীদের ভোট তো কারো পার্মানেন্ট কিছু না, মানুষ ঠিক করেন কখন সে কোন দিকে কাকে, রাস্তা বেছে নেয়। ফলে যখন তৃণমূলের অত্যাচারে মানুষের দেওয়ালে পিঠ ঠিকে যাচ্ছে, তখন কখনো কখনো এদিক ওদিক হয়েছে, কোন হাতিয়ারটা ধরলে এই শত্রুর বিরুদ্ধে লড়াই করবে সেই জায়গাটা বাছার। আর তারপরে তৃণমূল ক্ষমতায় আসার পরে আমাদের উপরে যেভাবে মিথ্যা মামলা, অত্যাচার, খুন খারাপি করা হয়েছে, জেলার পর জেলা আমাদের কর্মীদেরকে ঘরছাড়া করা হয়েছে, নেতাদের ঘরছাড়া করা হয়েছে, সেই জায়গায় আমাদের নিচুতলার সংগঠনে মানুষের কাছে পৌঁছানোর যে বিষয়টা তখন দুর্বলতা থেকে গেছে। কিন্তু তা সত্ত্বেও আপনারা তাহলে ইন্ডি জোটে সামিল হলেন কেন? ইন্ডি জোটে আপনাদের প্রতিনিধিত্ব কেন করলেন? আমি আপনাকে অখিলবাবু রিকোয়েস্ট করব যে জোটটা ইন্ডি না, জোটটা ইন্ডিয়া। পরিকল্পিতভাবে বিজেপি নেতারা ব্যঙ্গাত্মকভাবে ইন্ডি বলছে, এবং কোনো কোনো রাজ্য বা অন্য জায়গার সাংবাদিকরা এটাকে ব্যবহার করছে। এটা ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, জোটটা ইন্ডিয়া। এখানে আমরা প্রথমে 29টা পার্টিকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। ফার্স্ট মিটিং পাটনাতে হয়, উদ্যোক্তা নীতিশ কুমার ছিলেন, অস্বীকার করার উপায় নেই। সেই মিটিংয়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। পরবর্তীকালে দ্বিতীয় মিটিং বেঙ্গালুরে হয়েছে। এখন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললেন আমি একা লড়াই করব, আমার কোনো জোট দরকার নেই, সাগরদিঘি নির্বাচনের পরে আপনি মনে করে দেখুন। উনি বললেন আমি একা লড়াই করব, আমি কোনো জোটে নেই। তারপরে যখন দেখলেন এরা এতগুলো রাজনৈতিক দল একসাথে হয়েছে, তাহলে ওখানে আমার যাওয়া দরকার, আমাদের তো ডাকতে হবে। ডেকেছেন, সেখানে ডাকার পরে উনি গেলেন। এখন উনি অস্থির হয়ে গেলেন, এখানে ওনার দলের লোকেরা স্লোগান তুললেন যে উনাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা হোক। আচ্ছা আপনি বলুন, একটা আঞ্চলিক দলের নেত্রী, তৃণমূল তো বাংলার বাইরে কিছু নেই, সিপিআইএম আর যাই হোক 10টা রাজ্যে লড়াই করছে, কেরালাতে আছে, তামিলনাড়ুতে আছে, কর্ণাটকে আছে, অন্ধ্রে আছে, উড়িষ্যাতে আছে, রাজস্থানে লড়াই করছি, মহারাষ্ট্রে লড়াই করছি, আসামেও লড়াই করছি, বিহারেও লড়াই করছি, অনেক জায়গাতে আমরা জিতবো, বাংলাতে তো আছেই। তো তৃণমূল তো বাংলার বাইরে কোথাও নেই। এখন সেই দলের নেত্রী যদি 42-এর 42ও পেয়ে যায়, একজন তো বিধায়ক বাইরে রয়েছে তৃণমূলের, কার বিধায়ক সেটা? সংগঠন কোনো আছে? কার বিধায়ক? ওই তো মণিপুরে না মিজোরামে 6 জন চলে এসেছিল, 6 জন কংগ্রেস থেকে ভাঙিয়ে নেওয়া হয়েছিল। ফলে যে গোয়ায় যাচ্ছে কংগ্রেসের ক্ষতি করার জন্য, মিজোরামে যাচ্ছে, মণিপুরে যাচ্ছে কংগ্রেসের বিধায়কদের ভাঙিয়ে দেওয়ার জন্য, পশ্চিমবাংলায় একটা বিধায়ক বাম কংগ্রেসের জিতল, বাইরেন বিশ্বাস, তাকেও এমনি এমনি কেউ যায় না। কি পদ্ধতিতে বিধায়কদের, নেতা নেত্রীদেরকে স্যারেন্ডার করানো হয় সেগুলো আপনার আমার অজানা না। ভালোবেসে চলে যাচ্ছে তৃণমূলের কাছে। আর বাইরেন বিশ্বাস এতটাও ভাবি লোক, আমি তাকে বিরাট কিছু বলছি না, শেষ মুহূর্ত পর্যন্ত মেরুদণ্ড সোজা রেখে লড়াই করার দরকার ছিল। কিন্তু যে বাইরেন বিশ্বাসকে কংগ্রেস টিকিট দিল, আমরা সমর্থন করলাম, জিতলেন, আজকে কোথায় বাইরেন বিশ্বাস? নাম তো উচ্চারণ করেন না আপনারা। মেদিনীপুরে এসে তিনি জয়েন করলেন, মেদিনীপুরে ঘাটালে জনজোয়ার যখন চলছিল, জনজোয়ারের সময় তিনি তখন মেদিনীপুরে এসে তিনি জয়েন। তাই স্বাভাবিকভাবে শুনুন, এভাবে হয় না। তিল তিল করে আমাদের গোটা ভারতবর্ষে পার্টি সংগঠনটা গড়ে তুলতে 104 বছর লেগেছে। আমরা এখনো সব জায়গায় শক্তিশালী এ দাবি তো করতে পারি না, কিন্তু পার্টিটা আছে। আমার পার্টি রাজ্য কমিটি আছে, আমার জেলাগুলোতে সংগঠন আছে, আমাদের গণসংগঠনগুলো আছে, ছাত্র, যুব, মহিলা, কৃষক, ক্ষেতমজুর, ভারতবর্ষে এমন প্রান্ত নেই যেখানে আমরা কাজ করছি না। আমরা দিল্লির ওপরে রামলীলা ময়দানে জমায়েত করার এখনো তাকত দেখাতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুটো মিটিংয়ের পরে
উনি অস্থির হয়ে গেলেন প্রধানমন্ত্রী কি হবে। আচ্ছা বলুন তো 2004 সালে তো আমাদের আগাম প্রধানমন্ত্রীর নাম খোঁজা হয়নি। 2004 সালের নির্বাচনের পরে ইউপিএ, আমরা অ্যাট দ্যাট টাইম আমি দিল্লিতে থাকতাম, তখন আমরা বামপন্থীরা কংগ্রেসকে বললাম, সোনিয়া গান্ধীকে বলা হলো আপনাকে প্রধানমন্ত্রী হতে হবে। উনি বললেন যে আমি প্রধানমন্ত্রী হব না, আমি চাইছি না, আপনারা যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন, স্পেস দিয়েছিলেন। হ্যাঁ, তখন আমরা বললাম, বিশেষত বামপন্থী লিডাররা বললেন না, কংগ্রেস দলকে ঠিক করতে হবে কে নেক্সট প্রধানমন্ত্রী। সোনিয়া গান্ধীকে আমরা দায়িত্ব দিলাম, আপনাকে ঠিক করতে হবে, এটা আপনার দল থেকে আপনাকে প্রধানমন্ত্রী। উনি ডক্টর মনমোহন সিং এর মতো একজন পণ্ডিত মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। কোনো 10 বছর কাজ চলেছে। হ্যাঁ, ইউপিএ 1, ইউপিএ 2। তো স্বাভাবিকভাবে আগাম প্রধানমন্ত্রী না হলে নির্বাচন লড়া যাবে না। আজকে ভাবুন 2-1টি রাজ্য বাদ দিয়ে বেশিরভাগ জায়গায় এই ইন্ডিয়া তো লড়াই করছে। ঠিক, উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে 7টা আসনের 4-3 ফর্মুলায় সেখানে তো লড়াই হচ্ছে। রাজস্থানে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলত, তিনি সিপিআইএম নেতা অমরানের হয়ে প্রচার করতে আসছেন। তাহলে তামিলনাড়ুতে স্ট্যালিনের মঞ্চে আমরা সবাই গিয়ে হাজির হচ্ছি। তো আমার 2টো সিটে আমরা লড়াই করছি। তামিলনাড়ু জুড়ে আমাদের পার্টি আছে, সংগঠন আছে এবং অনেক মজবুত ট্রেড ইউনিয়ন আন্দোলন, এটা জেনে রাখবেন। তো আমরা কি সেখানে বায়না ধরবো 39টার 39? না, জোট রাজনীতিতে এই স্যাক্রিফাইস। বাংলায় উনি তড়িঘড়ি 42 কেন্দ্রে প্রার্থী দেওয়ার ঘোষণা করে দিলেন। ইন্ডিয়া কোনটা? উনি যে বলছেন আমি ইন্ডিয়ার শরিক। আপনি যদি ইন্ডিয়া হবেন তাহলে কেন ধৈর্য ধরলেন না কেন? আমরা প্রায় প্রথম ফেজের, চিন্তা করুন, কাঁথির প্রার্থীর নাম ঘোষণা হচ্ছে। দীর্ঘদিন ধরে কাঁথিতে লড়াই করেছে সিপিআইএম, সেই আসন আমরা ছেড়ে রেখেছি, কংগ্রেসের প্রার্থী দিলাম। তাহলে কংগ্রেস কিছু আসন, সিপিআইএম কিছু আসন, সিপিআই কিছু আসন, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আমরা সবাই মিলে লড়াই করছি। এটা হচ্ছে ইন্ডিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস আউট অফ ইন্ডিয়া। ইন্ডিয়া যে মঞ্চ হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। ওই যে কাল বোধহয় বললেন যে আমি বাইরের থেকে সমর্থন করবো। আর চাইলোটা কি সমর্থন? সমর্থন চাইলে তো আপনি বাইরের থেকে করবেন, বলছেন আমি ভেতরে যাব না, ভেতরে তো কেউ ডাকেনি। তার মানে উনি আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে যে ইন্ডিয়া জোট তারা ক্ষমতায় আসছে, বুঝে গেছেন। তাপসবাবু, এবার আরেকটি প্রসঙ্গে আসে। আপনি শুরুতেই বলছিলেন না যে বিজেপি যতগুলি কর্মসূচির কথা ঘোষণা করেছিল তার একটিও প্রতিশ্রুতি রাখতে পারেনি, তার আপনি কয়েকটা উদাহরণ দিয়েছেন। ঠিক একইভাবে উদাহরণ দিতে পারি, রাম মন্দির তো তৈরি হয়েছে এবং রাম মন্দিরে যে জায়গার বিবাদ, বিচার ব্যবস্থা সেই বিবাদ মিটিয়ে দিয়েছে এবং সেখানে রাম মন্দির তো তৈরি হলো, রামলালার মূর্তি স্থাপিত হলো। তাতে এবছরই নির্বাচন ঘোষিত হওয়ার পরেই সেই সূর্য তিলক, তারও ছবি গোটা দেশের মানুষ দেখলো। তাহলে আপনি কি করে বলবেন যে তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি? ভেরি ভেরি ফেভারিট কোশ্চেন এন্ড ইন্টারেস্টিং কোশ্চেন অখিল বাবু, থ্যাঙ্কস টু ইউ। আমার এটা খুব আমার অযোধ্যা, রাম মন্দির, বাবরি মসজিদ, এটা আমার খুব ইন্টারেস্টিং সাবজেক্ট আর কি। তো আমি প্রথম আপনার কাছে জানতে চাইছি, রাম মন্দির কে করেছে? বিজেপি দাবি করছে বিজেপি করেছে, কারণ যেহেতু তাদের গভর্নমেন্ট চলছে। রাম মন্দিরটা বিজেপি করেনি, এখানেও একটা মিথ্যা। নরেন্দ্র মোদীর 3টে মিথ্যা আপনাকে বলেছি, দ্রব্যমূল্য বৃদ্ধি কমানো, চাকরি দেওয়া, আর 15 লক্ষ টাকা, আরো বললে অনেক আছে। এটাও মনে করবেন বিজেপির একটা মিথ্যা। কেউ যদি কোনো বিজেপির বন্ধু এই অনুষ্ঠান থাকেন, আপনি ফোন করুন। দীর্ঘদিনে ওখানে একটা চবুতারা ছিল বাবরি মসজিদের উল্টো দিকে, তারা রাম নাম কীর্তন করত। ওখানে হিন্দু মুসলিমের মধ্যে খুবই ভালো সম্পর্ক ওখানে। তারপরে মসজিদ ভাঙার পরেও যারা ওখানে থাকতো, হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিরোধ নেই। মানে 1992 6 ডিসেম্বর পরে কোনো বিরোধ নেই, কোনো বিরোধ ওখানে হয়নি। ওখানে কোনো দাঙ্গা হয়নি। দাঙ্গা গোটা ভারতবর্ষ, লখনৌ জ্বলেছে, লখনৌ, বাট অযোধ্যাতে না, ফৈজাবাদে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গে তো সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হলো। কানপুর জ্বলেছে, মুম্বাই জ্বলেছে, দিল্লি জ্বলেছে। অযোধ্যার উপরে মসজিদটা তো 466 বছর, যখন ভাঙা হয় তখন বয়স 466 বছর। আমির মিরবাকি তৈরি করেছিলেন, বাবরের নামে উৎসর্গ করেছিলেন। ওটা বাবর তৈরি করেনি। অনেকে ভাবেন বাবর তৈরি করেছে, ওটা বাবর। আমরা যেমন রবীন্দ্র অডিটোরিয়াম, রবীন্দ্রনাথ তো তৈরি করে দিয়ে যায়নি। তো
আমরা রবীন্দ্রনাথের নামে অডিটোরিয়ামটা করেছি। তবে মোদির আমলে কিন্তু মোদির নামে এই মন্দিরটা তৈরি করেছে ওখানে ট্রাস্ট। মোদি যেহেতু প্রধানমন্ত্রী, উনি শঙ্করাচার্যদেরকে অবজ্ঞা করে, হিন্দু শাস্ত্রের কতগুলো বিষয় আছে আপনি জানেন, আমিও জানি, আমরা পড়াশোনা করার একটু চেষ্টা করি। যদি হিন্দু ধর্মের রীতি মেনে বলেন, তাহলে আপনি বলুন তো, আপনার বাড়িতে একটা মন্দির হয়েছে, সেখানে একটা আপনি ভগবানের মূর্তি আনলেন, তার প্রাণ প্রতিষ্ঠা কে আপনি করবেন না আপনার বাড়ির পুরোহিত করবে? না, কুলপুরোহিত করবে, একেবারে রাইট। আমি অনেককে জিজ্ঞেস করেছি, নরেন্দ্র মোদী আমাদের পুরোহিত না। নরেন্দ্র মোদী কোনো মন্দিরের প্রতিষ্ঠা করতে পারেন না, আই ক্যান চ্যালেঞ্জ। নরেন্দ্র মোদী কোনো মূর্তির প্রতিষ্ঠা করতে পারেন না, চ্যালেঞ্জ। পুজো দিতে পারেন, অঞ্জলি দিতে পারেন। আমার দুর্গা পূজা করার অধিকার হিন্দু শাস্ত্র আমাকে দেয়নি, সন্ধি পুজো করার অধিকার হিন্দু শাস্ত্র আমাকে দেয়নি, কিন্তু আমি অঞ্জলি দিতে পারি, উপসে থেকে অঞ্জলি দিতে পারি, আমি যদি আমার বিশ্বাস থাকে সেই ভগবানের। এই যে করলেন নরেন্দ্র মোদী, যেটা প্রতিষ্ঠা করতে চলে গেলেন মন্দির এবং মূর্তি, এখানেই হিন্দু ধর্মের। আরেকটা কথা আপনাকে বলি, আপনি বন্ধু বান্ধবের কাছে খবর নেবেন, ওখানে আমার অজস্র বন্ধু আছে যারা আমার সঙ্গে ডিওয়াইফাই করতো, আমাদের পার্টি নেতারা আছে। আমাদের জেলা থেকে অনেক মানুষ ওখানে বেড়াতে যাচ্ছেন। এখনো মন্দিরের কাজ 2.5 থেকে 3 বছরের বাকি আছে। ইনকমপ্লিট টেম্পল। হিন্দু ধর্ম অনুযায়ী অসম্পূর্ণ মন্দির প্রতিষ্ঠা করা যায় না। এম আই রাইট অর রং? এটা একদম ঠিক কথা, করা যায় না। তাহলে 2.5 বছর থেকে 3 বছরের কাজ বাকি যে মন্দিরের, সেই মন্দির প্রতিষ্ঠা করা হলো কেন? পার্টি এজেন্ডাকে ফুটফুল করতে হবে না, নির্বাচন বলছি তো। তারা 19-এ পুলওয়ামা করতে পেরেছিলেন, এবারে তো একই গেম খেললে হবে না। এবারে ভেবেছিলেন উনি রামকে দিয়ে একটা ওয়েব তৈরি করবেন। এইটুকু আপনাকে বলতে পারি, সেটা বুমেরাং হয়ে গেছে। শঙ্করাচার্যরা বেশিরভাগ যখন বিরুদ্ধে গেছেন, তারা যখন প্রকাশ্যে, নর্মালি শঙ্করাচার্যরা সাধু সন্ন্যাসীরা, শঙ্করাচার্য তো তার বিরুদ্ধে বিবৃতিও দিয়েছেন। না, দ্যাটস অলসো, আমার সব নামগুলো নোটে আমার এখানে আছে। আমি এখনই টাইম আপনার চলে যাবে, সব বের করে বলতে গেলে কোন কোন শঙ্করাচার্য পুজো আর্চা নিয়ে থাকেন, সাংবাদিক সম্মেলনের কাছাকাছি যান না সাংবাদিকদের, তারা পর্যন্ত ক্ষুব্ধ হয়ে বেরিয়েছে। সেই শঙ্করাচার্যরা তারা প্রতিবাদ করেছেন। আর কি দেখেছি আমরা উদ্বোধনের সময়, গোটা দেশ একটা ওয়েব তৈরি করার চেষ্টা হলো। উত্তরপ্রদেশে কি করা হয়েছে, লখনৌতে কি করা হয়েছে, অযোধ্যাতে কি করা হয়েছে। 40 ফুট নরেন্দ্র মোদীর ছবি, 4 ফুট রামের ছবি দেখাতে পারি আপনাকে, সব ভিডিও আছে, আপনারা দেখেছেন। এসব নতুন করে আমার বলার দরকার নেই। এটা হয়, এবং এত বড় মিথ্যা যে নরেন্দ্র মোদী বলছে আমি মন্দির করেছি, বিজেপি নেতারা বলছে আমরা মন্দির করে দিয়েছি, আমাদের কথা ছিল না তোমরা মন্দির করার। মন্দিরের স্বপ্ন বহুদিনের, ওই ট্রাস্ট ওখানে একটা মন্দির পরিষদ, তারা রোজ সন্ধ্যেবেলা তারা কীর্তন, রাম নাম এসব করেন। তো এরা রাম নাম করে রামকে দিয়ে ভোট বৈতরণী পের হয়ে যাবে এরকমটা ভেবেছিল, কিন্তু সেটা বুমেরাং হয়ে গেছে। যার জন্য আবার নতুন করে বারে বারে যাচ্ছেন রাম মন্দিরে, কিন্তু হবে না। মানুষ বুঝে গেছে যে এরা রামকে নিয়ে রাজনীতি করছে। আচ্ছা, হিন্দু ধর্ম এদের কাছে আমাদের শিখতে হবে। আমার মা ঠাকুমা যেটা করতেন, কি সেটা হিন্দু ধর্ম নয়? সন্ধ্যেবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালানোটা হিন্দু ধর্ম নয়। বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করাটা হিন্দু ধর্ম নয়। শিবরাত্রিতে জল ঢালতে যাচ্ছে, এটার জন্য বিজেপি দরকার হয়েছে, আরএসএস দরকার হয়েছে। আমরা আমাদের ছাত্র জীবন থেকে হিন্দু ধর্মের যে লোকাচারগুলো, আমার মা ঠাকুমা, পাশের বাড়ি, গ্রামে দেশ পুজো, সবটার মধ্য দিয়ে যা হতো, বড় পুজোর দিন আমরা উপসে থাকছি, কখন পুজো শেষ হবে, একটা বোম ফাটবে, তবে গিয়ে খাওয়ার সুযোগ পাবো, এগুলো কি হিন্দু ধর্ম বিরোধী ছিল নাকি? আর দেশের প্রধানমন্ত্রী মন্দির তৈরি করার জন্য না। আমার সংবিধান তোমাকে কোথাও বলেনি মন্দির করতে হবে, মসজিদ করতে হবে, গির্জা। তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা তৈরির জন্য না। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে মানুষ ভোট দেয়, এই আঙুলে কালিটা লাগিয়ে তিনি মানুষের খাদ্যের ব্যবস্থা করবেন, বাসস্থানের ব্যবস্থা করবেন, রুটি রুজির ব্যবস্থা করবেন, বেকারদের কাজের ব্যবস্থা করবেন, কৃষির অগ্রগতি ঘটাবেন, বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি ঘটাবেন, দেশে শিল্পের অগ্রগতি হবে, স্বাস্থ্যের অগ্রগতি হবে। আর না হয়ে কোভিশিল্ডের ট্রায়াল না দিয়ে সবার শরীরে উনি পুশ করিয়ে দিলেন। এখন ব্যান করতে হলো কেন? তাহলে বিষাক্ত ইঞ্জেকশন আমাদের শরীরে ঢুকিয়েছেন, মানুষ সকালে অসুস্থ হয়ে যাচ্ছে, কেন এটা করা হলো? ওই যে
ইলেকট্রাল বন্ডে কোটি কোটি টাকা দিয়ে দিল, তাই ওই ভ্যাকসিন গোটা দেশের মানুষকে নিতে বাধ্য করলেন, না হলে এরোপ্লেনে চড়া যাবে না, গেস্ট হাউসে থাকা যাবে না, ট্রেনে চড়া যাবে না, বাধ্যবাধকতা করা হলো। তাহলে এই যে অপরাধগুলো করছে না, আজকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আমাকে বলতে হচ্ছে না, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী বলছেন সারা পৃথিবীর সবচেয়ে বড় কেলেঙ্কারি। ভাবা যায় 8,000 কোটি টাকার উপরে টাকা বিভিন্ন কোম্পানির কাছ থেকে নিলেন, যে কোম্পানি ওষুধ তৈরি করার মতো তার পরিকাঠামো নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, তাকেও পর্যন্ত গ্রিন চ্যানেল করে দিলেন যে হ্যাঁ আপনি তৈরি করতে পারেন। তাহলে কোন জায়গায় মানুষের জীবন নিয়ে ওষুধ, চিকিৎসা, জীবনদায়ী ওষুধ, সেই জায়গাটাকেও আপনারা হিমশিম মানে তাহলে কি আপনারা ইলেকশন কমিশনকে ইলেকট্রাল বন্ডের যে বিষয়টা প্রকাশ্যে আনার যে বাধ্যবাধকতা তৈরি করলেন, এই জন্য কি ধন্যবাদ জানাচ্ছেন ইলেকশন কমিশন? আমরা ইলেকশন কমিশন কি, আমরা সিপিআইএম অনলি পার্টি এই ইলেকট্রাল বন্ডের আইনের বিরুদ্ধে মামলা করেছি সুপ্রিম কোর্টে, এই মামলা আমরা জিতেছি। সুপ্রিম কোর্টের বিচারপতি থ্যাঙ্কস টু সিপিআইএম বলেছেন একমাত্র পলিটিক্যাল পার্টি যে ইলেকট্রাল বন্ডের 1 টাকা নেয়নি, এবং ইলেকট্রাল বন্ডের তথ্য এসবিআই কে দিতে বাধ্য করেছি আমরা। 1 টাকা সিপিআইএম ইলেকট্রাল বন্ড থেকে 1 টাকা গ্রহণ করেনি। তো সেখানে বিজেপি আজকে গোটা দেশের সামনে, আজকে বিজেপি না, আপনি যেমন বিজেপিকে লোকে শুধুমাত্র অখিলবাবু 10 সেকেন্ড, বিজেপিকে কিছু লোকে, আমি আজ সকালেও একটা মিটিংয়ে বলেছি, আমার বন্ধুরা বক্তৃতা করার সময় বলছেন বিজেপি সাম্প্রদায়িক, তৃণমূল দুর্নীতিগ্রস্ত। আমি বললাম এই জায়গাটাই ভুল হচ্ছে, বিজেপি সাম্প্রদায়িক এবং দুর্নীতিগ্রস্ত, দুটো দলই সাম্প্রদায়িক, দুটো দলই দুর্নীতিগ্রস্ত। আই হ্যাভ এ ডকুমেন্ট, পর্যাপ্ত ডকুমেন্ট আছে বিজেপি কেন দুর্নীতিগ্রস্ত, বিজেপি কেন সাম্প্রদায়িক, তৃণমূল কেন সাম্প্রদায়িক। বাম জমানায় 34 বছরে একটা দাঙ্গা হয়নি, এ পর্যন্ত পশ্চিমবাংলায় তৃণমূলের জমানায় 38টা দাঙ্গা হয়ে গেছে। ধুলাগড় থেকে শুরু করে, নদিয়া থেকে শুরু করে, উত্তরবঙ্গ পর্যন্ত, মালদার গাজল থেকে শুরু করে, আপনারা আমার চেয়ে বেশি জানেন, তবু আমি বলছি মায়ের কাছে মাসির গল্প। না না, সেটা নয়, আমরা যে আলোচনাটা ছিলাম। আচ্ছা, আপনি বলছেন যে বিজেপি কোনো কাজ করেনি বা তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি রক্ষা করেনি, কিন্তু আজকে তো মেক ইন ইন্ডিয়াতে ভারতবর্ষের নতুন নতুন অত্যাধুনিক রেল ইঞ্জিন তৈরি হচ্ছে, নতুন নতুন রেলগাড়ি ছুটছে, অমৃত ভারত এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, আরও অমৃত ভারত স্টেশন তৈরি হচ্ছে। এই যে মেক ইন ইন্ডিয়াতে যে অনেকগুলো প্রযুক্তি নিয়ে ওষুধ তৈরি থেকে শুরু করে প্রযুক্তিগত যে সহায়তাগুলো দিচ্ছে, সে তো মেক ইন ইন্ডিয়া করে দেখিয়ে দিয়েছে। কমপ্লিট আই ওয়াশ অখিলবাবু, কমপ্লিট আই ওয়াশ। আমার ভারতবর্ষে ব্রিটিশরা 52,000 কিলোমিটার রেল লাইন তৈরি করে দিয়ে গেছে। তারপরে স্বাধীন ভারতবর্ষে আমরা আর 14 কিলোমিটার রেল লাইন তৈরি করেছি। নড়বড় করছে রেল লাইন। আমার একটা বন্দে ভারত দরকার নেই, শতাব্দী এক্সপ্রেসটা ঠিকঠাক চলুক। শতাব্দী এক্সপ্রেস, আমার তো ট্রেনে সফর করার অনেক অভিজ্ঞতা, এটা আপনারা জানেন। শতাব্দী এক্সপ্রেস সহ অন্যান্য এক্সপ্রেসগুলো জানেন এখন কোনো ট্রেন রাইট টাইমে চলছে না। আপনি দিল্লি যাবেন, কম করে 8 ঘন্টা দেরিতে ট্রেন চলছে। আপনি মুম্বাই যাবেন, কম করে 5 ঘন্টা দেরিতে ট্রেন চলছে। আপনি চেন্নাই যান, 8 ঘন্টা 10 ঘন্টা। আবার আমি পরশুদিন খবরে শুনছি, রেডিও শুনি মাঝে মাঝে, খবরে বলছে অস্বাভাবিক দেরিতে চলছে। মানে কতটা লেটে চলছে, মানে 14 ঘন্টা পর্যন্ত বলা হয় দেরিতে চলছে, তার উপরে চলে গেলে ওটাকে আর বলা হয় না, অস্বাভাবিক দেরিতে চলছে বলা হয়। কেন হচ্ছে প্রথমে বলুন। আপনি যখন মাধ্যমিক পাস করি, আমরা একটা রেলের ফর্ম হাতে পেতাম। রেলের সার্ভিস কমিশন নরেন্দ্র মোদীর জমানায় বন্ধ হয়ে গেছে, ব্যাংক সার্ভিস কমিশন বন্ধ হয়ে গেছে, পোস্টালে পরীক্ষা বন্ধ হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি জানেন রেলের ড্রাইভারের পোস্ট কেন রেল অ্যাক্সিডেন্ট হলো? আপনারা তো বড় করে সানন্দার চ্যানেলে আমাদের বাহানাগার যে অ্যাক্সিডেন্ট আপনারা দেখালেন, এত মানুষের মৃত্যু হলো কেন? হয় প্রতি 24 ঘন্টায় দেশের কোথাও না কোথাও ট্রেন রিলাইন হচ্ছে, সবটা খবর হচ্ছে না। খবর হচ্ছে না মানে না মরলে তো আমাদের দেশে খবর হয় না, অনেক মৃত্যু হলে তবে খবর হয়। গাছপালা না হলে হয় না। এবারে আপনি 1,44,000 রেলের ড্রাইভারের পোস্ট খালি আছে, প্রায় 3 লাখ গেজেটেড পোস্ট খালি আছে। ট্রেনের নিয়ম হচ্ছে একজন ড্রাইভার 8 ঘন্টা তার একটা নির্দিষ্ট রুট পর্যন্ত হাওড়া থেকে ছেড়ে বালেশ্বর পর্যন্ত ট্রেন নিয়ে যাবে। বালেশ্বরে ড্রাইভার চেঞ্জ হবে, সে আরেকটা ডেস্টিনেশন বিশাখাপত্তনম পর্যন্ত যাবে, সেখান থেকে আরেকজন ড্রাইভার চেন্নাই যাবে।
এখন আপনি খোঁজ নিয়ে দেখুন, হাওড়াতে যে ড্রাইভার ট্রেন নিয়ে যাচ্ছেন তাকে চেন্নাই অবধি যেতে হচ্ছে, আবার ওই ট্রেনটাকে রিটার্ন নিয়ে আসতে হচ্ছে। মানুষ তো সিগন্যাল দেখতে পাবে কি করে? রেল দপ্তরে নিয়োগ বন্ধ হয়ে গেছে, গ্যাংম্যান বন্ধ হয়ে গেছে, গ্যাং যারা লাইন রিপেয়ার করে, ভয়ঙ্কর জায়গা এটা। চিকিৎসা ক্ষেত্রের মতো এত যে লাখ লাখ মানুষ প্রতিদিন সফর করছে, সেই জায়গায় যদি রেল দপ্তরের রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যায়, একটা সিস্টেমের মধ্যে ভারতবর্ষের রেল পৃথিবীর মানে ওয়ান অফ দা লাইফ লাইন হচ্ছে এত বড় জায়গা, সেই জায়গাটাতে যদি যত্ন না করে, ওই একটা ঝকঝকে বন্দে ভারত আর শতাব্দী এক্সপ্রেসের মধ্যে ফারাক কি আছে? ইঞ্জিনের গেটআপটা আলাদা। আপনি এখন এই ধরনের একটা সুন্দর চেক কোট পরেছেন, আপনি পরের শোতে একটা এক রঙের ব্লেজার আপনি পরতে পারেন, কিন্তু অখিল বন্ধু মহাপাত্র সাংবাদিক মানুষটা একই। নরেন্দ্র মোদী সেটাই করছেন। বন্দে ভারত টাইমে চলছে, বন্দে ভারতে খাবার দাবার ভালো, বন্দে ভারতে পরিচ্ছন্নতা ঠিক হচ্ছে। যারা বন্দে ভারতে সফর করছেন তাদের কাছে অভিজ্ঞতা নেবেন। শতাব্দী এক্সপ্রেস দারুণ ছিল, রাজধানী এক্সপ্রেস দারুণ ছিল। কেন এই ট্রেনগুলোর মেনটেনেন্স? আপনি ট্রেনের প্যান্টিকার সব তুলে দেওয়া হয়েছে। কজনের ক্ষমতা আছে বলুন তো? চলতে চলতে আপনাকে মেসেজ আসছে টিকিট কাটার পরে, চলতে চলতে আইআরসিটিসি থেকে আপনি বিভিন্ন স্টেশনে আপনি খাবার অর্ডার করুন, দিলে বিভিন্ন খাবার আপনার পৌঁছবে। কার ক্ষমতা আছে 400-500 টাকা দিয়ে একটা লাঞ্চ নেবে? তাহলে প্যান্টিকারে যে খাবার ছিল, কেন বেশিরভাগ ট্রেন থেকে 90% ট্রেন থেকে প্যান্টিকার তুলে দেওয়া হয়েছে? চাদরপত্র যা দেওয়া হচ্ছে ট্রেনে, জানেন, ব্যবহারের অযোগ্য। খাবার লেগে আছে, তরকারি লেগে আছে, নোংরা লেগে আছে, গোটা ব্যবস্থা কোলাপস হয়ে যাচ্ছে, গোটা ব্যবস্থা কোলাপস হয়ে যাচ্ছে। তাহলে কি এই যে পুরো ঘটনা যা বলছেন দেশের নিরিখে, এই আজকের এই আলোচনাটা কিন্তু আমরা দেশের নিরিখেই করছি, নির্বাচনটা তো দেশের না। তার মানে কি এর প্রভাবগুলো এবারে নির্বাচনে পড়ছে বা পড়বে? এই জন্যই তো আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, বিজেপি ঠিক করুক কতগুলো রাজ্যে শূন্য হবে, কতগুলো রাজ্যে বিজেপি খাতা খুলতে পারবে না, তার তালিকাটা বিজেপি তৈরি করুক। আপনি লিখে নিন, কেরালা বিজেপি খাতা খুলতে পারবে না, 20টা আসন। তামিলনাড়ুতে 39টা আসন, বিজেপি খাতা খুলতে পারবে না। যারা বিজেপির বন্ধুরা শুনছেন, এই অংশটাকে আবার শুনবেন 4 তারিখে, খাতা খুলতে পারবে না। উত্তরপ্রদেশে 50%-এর নিচে বিজেপির 80টা সিটের মধ্যে 40টা বিজেপি জিতে দেখাক, 40টা সিট বিজেপি জিতে দেখাক। গড় তো উত্তরপ্রদেশ, গড় তো। পাঞ্জাবে বিজেপি, দিল্লিতে বিজেপি খাতা খুলে দেখাক। রাজস্থানে কয়েকদিন আগে বিজেপি সরকার গড়েছে, নেই, মানুষ ঘুরে গেছে, মানুষ বুঝে গেছে। এই স্বাভাবিকভাবে গোটা দেশে, উত্তর পূর্ব ভারতে বেশিরভাগ রাজ্যে বিজেপি খাতা খুলতে পারবে না। আপনি ভাবেন, মণিপুরের মতো ওই ঘটনায় প্রধানমন্ত্রী একদিন গেলেন না? আরে হেলিকপ্টার থেকেও দেখতে পারতেন তো। এইরকম একটা দুর্যোগ, আগুন জ্বলছে, মহিলারা উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটছে, তাদেরকে দর্শন করা হচ্ছে, এইরকম একটা গোটা মানুষ অন্য রাজ্য থেকে তারা ফিরে আসছে। ওয়ার্ল্ড টেলিভিশন চ্যানেলের ব্রেকিং নিউজ, ওয়ার্ল্ড টেলিভিশন চ্যানেলের ব্রেকিং নিউজ মণিপুর। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী একদিন মণিপুর গেলেন না। আর মণিপুরের মানুষ বিজেপিকে ভোট দেবে? তার আশপাশের রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দেবে? ফলে হয় না, প্রতারিত করে মানুষের পাশে থাকতে হয়, মানুষের কাজ করতে হয়। মানে আপনি বলছেন যে এবারে ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসা একেবারে সুনিশ্চিত। আপনি কোভিডের সময় নরেন্দ্র মোদী যে অপরাধ করেছে, হঠাৎ করে ট্রেন বন্ধ করলেন, বলুন তো, আমার পরিযায়ী শ্রমিক মাইলের পর মাইল হাঁটতে হাঁটতে, আমরা বামপন্থীরা গোটা ভারতবর্ষের নেটওয়ার্ক তৈরি করে পরিযায়ীদের ফিরিয়ে আনার চেষ্টা করেছি। যেখানে আটকে গেছে খাওয়ার ব্যবস্থা করেছি। হোয়াট ইজ দ্য রোল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট? রিং করছেন, মুখ্যমন্ত্রী রাস্তায় গোল গোল দাগ কাটছেন, ডিস্টেন্সে কেমন দাঁড়াতে হয়, প্রধানমন্ত্রী সাইলেন্স হয়ে গেলেন। একটা দেশ কোভিডের সময় যে কোনো নতুন হাসপাতাল করেনি, সেটা ভারতবর্ষ। আমার মনে হয় প্রথম যে স্লোগানটা, যেটা আমরাও আলোচনা করেছি, একটা অবৈজ্ঞানিক স্লোগান চালু করা হলো, সামাজিক দূরত্ব। ফিজিক্যাল দূরত্বকে বলা হলো সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্ব, এটা একটা খুব ভয়ঙ্কর টার্ম। এটা নিয়ে কেউ ভাবলোই না, গোটা দেশ কিন্তু ভাবেনি। এটা আমরা কাউন্টার করেছি। আমরা ফিজিক্যাল ডিসটেন্সটাকে সোশ্যাল ডিসটেন্স বলা হলো। সোশ্যাল ডিসটেন্সটা এটা আমরাই প্রথম এটা কাউন্টার করেছি। আমরা বলেছি ফিজিক্যাল ডিসটেন্স, ম্যান টু ম্যান ডিসটেন্স, নট সোশ্যাল ডিসটেন্স। আমরা কোভিডের সময় দেখেছেন, আমরা ক্যান্টিন করেছি, মানুষের বাড়িতে পর্যন্ত খাবার পৌঁছে দিয়েছি। এমনকি বিরোধী দলের নেতা, আপনি রানাঘাটের বিজেপি এমএলএ, যখন তার কোনো চিকিৎসা হচ্ছে না, অক্সিজেন লেভেল কমছে, তখন আমার রেড ভলেন্টিয়ারকে
ওনার মিসেস ফোন করেছে, সে ভিডিও আছে, মানে অডিওটা আছে। স্বাভাবিক, আর তো মানুষের তো কোনো রাজনীতি আমরা রাজনীতি না। এবং উনি নিজে সুস্থ হওয়ার পরে বলছে রেড ভলেন্টিয়ার না থাকলে আমি বাঁচতাম না। ওনার স্ত্রী, উনি, ওনার ছেলে মেয়ে আমাদেরকে থ্যাঙ্কস দিয়েছে। থ্যাঙ্কস নেওয়ার জন্য আমরা কাজ করিনি, আমরা কিন্তু আমি যেটা বলতে চাই যে আপনি পরিযায়ী শ্রমিকদের জন্য কি করলেন ভাবুন তো। পাটনার ওই বেগুসরাই স্টেশনে যে মা মৃত পড়ে আছে, তার স্তন পান করছে, মৃত মায়ের স্তনটা পান করছে, বাচ্চাটা জানে না মা মারা গেছে। এই ট্র্যাজিক সিচুয়েশনের পরে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। মানুষ এখনো বলবেন যে আপনি বিজেপিকে সমর্থন করবেন, মোদীকে সমর্থন করবেন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন, এটা হয় না। স্বাভাবিকভাবে সবাই চোখ বন্ধ করে নেই, কিছু মানুষ তারা চোখ খুলে এই কাজটা করে। আমরা ভারতবর্ষের মানচিত্র থেকে এবার আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম, এবার একটু রাজ্যের দিকে আসি। তাপসবাবু, এই রাজ্যে তৃণমূল সরকার একদিকে, অন্যদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ বিজেপি, তাদের একে অপরকে দোষারোপের পালা চলছে। দীর্ঘদিন ধরে এই রাজ্যের 100 দিনের কাজের অর্থ, সেই অর্থ এই এলাকার মানুষ, এই রাজ্যের মানুষ পাচ্ছেন না। আবাস যোজনার অর্থ মানুষ পাচ্ছেন না। তৃণমূল বলছেন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্র সরকার বলছে তুমি হিসাব দাও তারপর তোমাকে টাকা দেব। এখন আপনাদের আমলে তৈরি এই আইন এমজি এনআরইজিএ, এটা কোনো স্কিম নয়, একটা আইন। মানুষের অধিকার আছে 100 দিনের কাজ পাওয়ার, সেই কাজটা আজ বন্ধ হয়ে গিয়েছে। এর জন্য সত্যি দায়ী কি? আপনারা তো এখন এই দুটি দলেরই বিরোধিতা করছেন, আপনাদের দৃষ্টিভঙ্গিটা কীরকম? দায়ী হচ্ছে দুটো দলই। শুনুন, আমরা 2004-এ ইউপিএ 1-এ যখন সরকার হয়, আমরা বাইরের থেকে সমর্থন করেছি। তখন যে কমন মিনিমাম প্রোগ্রাম হয়, সেই কমন মিনিমাম প্রোগ্রামে বামপন্থীরা ডিমান্ড করে 200 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। তখন আমার পরিষ্কার মনে আছে, সোনিয়া গান্ধী বলেন যে পহলে 100 दिन का काम करने दीजिए, उसके बाद हम लोग आगे बढ़ेगा, মানে 200 দিন পরে করবো আর কি। তো 100 দিনের কাজ সেদিন থেকে চালু হলো। আপনি দেখুন 4 থেকে 11 100 দিনের কাজের তো টাকা বন্ধ হয়নি, 100 দিনের কাজ কোথাও বন্ধ হয়নি, কারো পেমেন্ট তো আটকে যায়নি। কতগুলো সিস্টেম আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যখন টাকা দেয়, তার যে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অডিট রিপোর্টটা সময় মতো দিতে হয়। টাকা দেবে, আপনি হিসেব দেবেন না, খরচ করলেন কি করলেন না। এখন এই ব্যাপক পরিমাণ দুর্নীতি, ভুয়ো জব কার্ড, তৃণমূল তো দুর্নীতি করছে না এমন একটা সেক্টর নেই। বিকেলবেলা আপনার স্টুডিওর সামনের বাজারে যারা চট পেতে সবজি বিক্রি করতে বসবে, তাদের কাছ থেকেও টাকা নেওয়া হচ্ছে। মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি যেখানে থাকি আমি সেখানে দেখি একজন প্রতিবন্ধী মানুষ একটা পানের দোকান নিয়ে বসছে, তার কাছেও টাকা নেওয়া হচ্ছে। তাহলে এই 100 দিনের কাজে যেমন কেন্দ্রীয় সরকারের বন্ধ করে দেওয়ার রাইট নেই, মানুষের পেটে বন্ধ করে দেওয়ার রাইট নেই। আবার সাইমেলটেনিয়াসলি এই যে মগ ফাইটটা দেখানো হচ্ছে যে ওরা টাকা দিচ্ছে না, আপনি হিসেব দিচ্ছেন না কেন? আপনি হিসেব, এবং আমরা এটা বারবার দাবি করেছি বামপন্থীরা যে ওরা টাকা দিচ্ছে না, ঠিক আছে। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে জ্যোতিবাবুর সময়, বুদ্ধবাবুর সময় প্রিন্সিপাল কি ছিল? আমরা অল পলিটিক্যাল পার্টিকে ডাকতাম। আমাদের পক্ষ থেকে আমরা বারে বারে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছি। আজকে বিধানসভায় প্রতিনিধি নেই, এর আগে পর্যন্ত 16 পর্যন্ত তো ছিল। এছাড়াও আমরা বারবার অন্তত মিডিয়া মিট করে বলেছি যে মুখ্যমন্ত্রী যদি বলেন রাজ্যের মানুষের সাথে সমস্ত পলিটিক্যাল পার্টি আপনারা চলুন, উই আর রেডি, আমরা যাব। কিন্তু উনি আজ পর্যন্ত সব রাজনৈতিক দলগুলোর মিটিং ডাকলেন না কেন? নিজের দলের লোকজনকে তো নিয়ে কমপ্লিট ড্রামা। গান্ধীঘাট ধর্ণা দেওয়ার জায়গা না। ধর্ণা যে দপ্তরে ফুড ডিপার্টমেন্ট যেটা আছে, যে দপ্তর আছে, তার সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে দরকার হলে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে ধর্ণা দিতে হবে। এখানে একটু গান্ধীঘাটে বসে যাচ্ছি, ওখানে একটু বসে যাচ্ছি, আর কিছু মিডিয়া এটা দেখানো হচ্ছে, ওটা হয় না। ডেপুটেশন দেওয়ার একটা সিস্টেম আছে। দিল্লির ওপরে আপনি ধর্ণা দিতে পারেন একটা জায়গায়, ধর্ণা চলবে, একটা প্রতিনিধি দল যাবে। ম্যাক্সিমাম আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্ট প্রাইম মিনিস্টারের দপ্তরে 5 থেকে 7 জন যেতে পারে, 5 জন, মূলত 5 জন। একাধিকবার প্রধানমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিতে গিয়েছি, অন্যান্য মিনিস্টারের কাছে দিতে গিয়েছি, তাতে 5 জন তারা আমাদেরকে অ্যালাউ করতেন। এটা তো অখুশি। উনি 40 জন নিয়ে মন্ত্রীর বারান্দায় গিয়ে বসে গেলেন। মন্ত্রী নাটক, অন্য দরজা দিয়ে বেরিয়ে গেলেন। নাটক নাকি? এই দিক দিয়ে প্রবেশ, ওই গেট দিয়ে
এক্সিট, এটা তো হয় না। তো সেখানে ডিমান্ড কোথায়? মুখ্যমন্ত্রী বলছেন আমি দিল্লি যাচ্ছি, দিল্লি যাচ্ছেন, আবার আপনার সঙ্গে ফাইল নেই, সেক্রেটারি নেই, আপনি কাকে নিয়ে মিটিং করলেন? আপনার রাজ্যের প্রাপ্য নিয়ে। এখানে মিডিয়াকে বললেন রাজ্যের প্রাপ্য আদায় করতে দিল্লি যাচ্ছি। আরে রাজ্যের প্রাপ্য আদায় করতে দিল্লি যাচ্ছেন, খালি হাতে চলে যাচ্ছেন? আপনি কোথায় কি কত টাকা বাকি তার ফাইল পত্র নিতে হবে, সঙ্গে সচিবকে নিতে হবে, অন্য মন্ত্রীদের নেন আর না নেন সঙ্গে সচিবকে তো নিতে হবে। তো সেসব কিছু আপনি করছেন না। তাহলে এগুলো হচ্ছে কেন্দ্রের সরকার যেমন টাকা আটকাতে পারে না। ধরুন আবাস যোজনা, আবাস যোজনার টাকা মানুষ জানেন? মেদিনীপুর শহরে গিয়ে দেখবেন যান, যে মানুষগুলোর জন্য আবাস যোজনা বরাদ্দ হয়ে গেছে তারা তো ঘর ভেঙে দিয়েছে। ওই গরিব মানুষগুলো যারা লোকের বাড়িতে কাজ করে খায়, কেউ ঠেলা চালায়, কেউ অটো চালায়, হ্যাঁ, ছোটোখাটো কাজ করে, সেই লোকগুলো যদি 5-6 হাজার টাকা 7,000 টাকা ঘর ভাড়াতে থাকে, কি করে তার চলবে? আজকে 1 বছরের উপর তারা ঘর ভেঙে বসে আছে, তাদের ঘরের টাকা দেওয়া হচ্ছে না। এটা আটকানো যায়? যার টাকা বরাদ্দ হয়েছে তার অ্যাকাউন্টে আমি টাকা দেবো না, তার টাকা আটকে দেওয়া হয়েছে। ফলে এই অপরাধ দুটো দলই করছে, বিজেপিও করছে, তৃণমূলও করছে, এবং এর মাঝখান থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত মানুষকে আপনারা বছরের পর বছর দেখছেন। আপনারা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, যদিও আপনাদের বিধানসভায় এই মুহূর্তে কোনো প্রতিনিধি নেই, কিন্তু তাহলেও আপনারা তো মেহনতি মানুষের দল বলেন। তাহলে এই মেহনতি মানুষের না পাওয়া যে যন্ত্রণা, সেটাকে নিয়ে কেন আপনারা একটা লড়াই সংগ্রাম করলেন না? আপনারা কেন মামলা করছেন না? একটা রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে পারেন, কেন্দ্র সরকারের বিরুদ্ধেও মামলা করতে পারেন, যে অন্যায়ভাবে মানুষকে বঞ্চিত করা হচ্ছে, সংবিধান বিরোধী কাজ হচ্ছে, আইনকে ভাঙা হচ্ছে। এটা আমাদের মামলা করার বিষয় নয়। এই মামলাটা করতে হবে রাজ্য সরকারকে। যদি কেন্দ্র প্রকৃতপক্ষে বঞ্চনা করে থাকে, যদি টাকা মাঝ রাস্তায় বরাদ্দ একজন উপভোক্তাও কি আপনাদের দলের নেই? না, অজস্র। আমরা লড়াই লড়াইটা মাঠে করছি, আমরা লড়াই মাঠে করছি। যে এই যে বঞ্চনার বিরুদ্ধে দেখলেন না, আমাদের যুব সংগঠন এই 100 দিনের কাজ চালু করা, কর্মসংস্থান করা, টেট এসএসসি নিয়ে আমরা 50 দিন পথ হাঁটলাম, তারপরে আমরা ব্রিগেড সমাবেশ করলাম। আমরা ওই মানুষগুলোতে, বঞ্চিত মানুষগুলোকে নিয়ে লড়াই করছি। আমরা অন্য কোনো মানুষকে নিয়ে লড়াই করছি না, বঞ্চিত মানুষদের নিয়ে আমরা লড়াইটা করছি। কিন্তু মুশকিল যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে তৃণমূল বিজেপি এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তৃণমূল বিজেপি তার দায়বদ্ধ। আপনি কেন সময় মতো হিসাব নেননি? বরাদ্দের অতিরিক্ত কেন টাকা দিয়ে দিয়েছেন? কতগুলো তো সরকার পরিচালনা করার একটা সিস্টেম আছে। কেন নির্মলা সীতারামন সরে দাঁড়ালেন এবারে? ও যাই বলুক না কেন, লোকসভা নির্বাচন প্রার্থীরা নিজের পয়সায় লড়ে না, যে যার পার্টি পয়সা দেয়। প্রার্থীরা কিছু কোথাও কেউ খরচ করে। কেন সরে দাঁড়ালেন? তিনি এই অপরাধ মানতে পারছিলেন না। নির্মলা সীতারামন যে পরিমাণ অপরাধ হচ্ছে, ফলে এইখানে বারবার যে কথাটা বলি, এই গটাপের কারণে এগুলোকে 100 দিনের কাজ, এই দেখো আমরা চলে গেলে তোমরা পাবে না, এই আবাস যোজনা, তোমার কাজ, তুমি যদি তৃণমূলকে ভোটটা না দাও তোমার কাজ। মাননীয় মুখ্যমন্ত্রী যেমন মাঝে মাঝে হুমকি দিচ্ছেন কোথাও, এই বা ওদের দলের নেতারা বলছেন যদি এখানে লিড না হয় লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আরে কেউ পৈতৃক সম্পত্তি থেকে না, বাঁকুড়াতে তো তৃণমূলের প্রার্থী সরাসরি বললেন যদি ভোট আমি না পাই তোমার আর অভিযোগ আমি শুনবো না। ওনার তৃণমূলের সুজাতার কথা বলছি আমি, তিনি তো সরাসরি বললেন। আপনারা কি বলছেন? আপনারা কি ভাবছেন? মানুষ কি ভাবছে, কি মনে করছে? শুনুন, একটা সরকারি প্রকল্প বন্ধ করা যায় না। বুদ্ধদেব ভট্টাচার্য সাইকেল দেওয়া ছাত্রীদের চালু করে গিয়েছিলেন। আপনার মনে আছে ঝাড়গ্রামের অনুষ্ঠান থেকে প্রথম ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন। এই সরকার এসে সাইকেল দেওয়া বন্ধ করতে পারেনি। সেটাকে কন্টিনিউ করতে হচ্ছে। ব্যাপক হারে দেওয়া হচ্ছে, সেটা সবুজ প্রকল্প দিয়ে ব্যাপক হচ্ছে। কিন্তু বামফ্রন্টের সময় সাইকেল লোহা মেলিয়াতে বুদ্ধদেব ভট্টাচার্য যখন সামনে এলো, তারপরে কিন্তু তিনি এটা চালু করেছেন। যে সাইকেলটা বামফ্রন্ট জমানায় দেওয়া হয়েছে, সেই সাইকেলটা চড়ে বাড়ি যেতে পেরেছে, স্কুলে যেতে পেরেছে। আমি আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। এর বর্তমানে সাইকেলটা একজন ছাত্রীর হাতে তুলে দেওয়ার পরে সাইকেলটা তাতে টোটো বা ম্যাটাডোরে করে বাড়ি নিয়ে যেতে হচ্ছে, রিপেয়ার করার জন্য 400-500 টাকা দিতে হচ্ছে, তারপরে সে চড়তে পারছে। ফলে সাইকেলটাতেও দুর্নীতি হচ্ছে, সাইকেল দেওয়াতেও কাটমানি খাওয়া হচ্ছে, জেনে রাখবেন। ফলে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প, এই প্রকল্প এমনভাবে বলছেন তৃণমূলের নেতা নেত্রীরা যেন কেউ কারো পৈতৃক সম্পত্তি বিক্রি করে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন। এটা বন্ধ করতে কেউ পারবে না।
লক্ষ্মী ভান্ডার বন্ধ করা যাবে না কোন সরকার, বরং বাড়াবে। যে বললেন না আমরা অল্প সংখ্যক সাইকেল দিয়েছিলাম, এই সরকার এসে বেশি সংখ্যক সাইকেল দিচ্ছে। লক্ষ্মী ভান্ডার উনি 500 থেকে 1000 করেছেন, অন্য সরকার এলে সেটা হয়তো 2000 3000 করবে। কিন্তু আমাদের লক্ষ্যটা কি? এই দেওয়া লক্ষ্মী ভান্ডারের 1000, তার বাড়ির মেয়েটা MA পাস করে বসে আছে, ছেলেটা PhD করে বসে আছে, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট বসে আছে, সে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা পায় তাহলে কি বলছেন যে ওরা চাকরি দিচ্ছেন আর আপনারা বসে বসে মামলা করছেন, সেই জন্য চাকরিগুলো বাতিল হয়ে যাচ্ছে? আমরা দুর্নীতির বিরুদ্ধে মামলা করছি, চাকরির জন্য লড়াই করছি, স্বচ্ছভাবে নিয়োগের জন্য লড়াই করছি। আজকে যে কোনো মাস্টারমশাই ট্রেনে বাসে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, নদিয়া যেতে যেতে এক মাস্টারমশাইয়ের সঙ্গে আলাপ হলো, আমি কি করি উনি জানতে চাইলেন, উনি কি করেন এই কথা জিজ্ঞেস করার পরে উনি বলছেন আমি শিক্ষকতা করি, তবে 11 সালের আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। ওটা আমি জিজ্ঞেস করিনি। না, এটা উপায় নেই এখন 11 সালের ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষকদের ক্ষেত্রে, কারণ এটা একটা পরিতাপের বিষয়। আমি নিজেও শিক্ষকতা করি, কিন্তু আমাদের বন্ধুরা যারা ভাইরা আছে ঠিক আমাদেরকেও একই জবাব দিচ্ছেন, স্যার আমি অমুক সালে পেয়েছি, এই সাল উল্লেখ করতে চাই। আমি বলছি এই পরিস্থিতি আজকে হলো, আপনারা কেন চুপ থাকলেন? এই বিড়ম্বনাটা আজকে আমরা সরব বলে, আমরা সোচ্চার বলে, এই যে সীমাহীন শিক্ষক নিয়োগে দুর্নীতিটা, পরীক্ষা না দিয়ে শিক্ষকতা, ভুল অঙ্ক শেখানো হচ্ছে, ভুল ইংরেজি শেখানো হচ্ছে, এইটাকে খুঁজে বের করানোর যে দায়িত্বটা আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে, আপনাদের খুঁজে বের করতে হবে। পরীক্ষা দিল না, ফাঁকা OMR শিট জমা দিল, তারাও শিক্ষক, আর যে পরীক্ষা দিয়ে পাস করলো সেও শিক্ষক। লক্ষ লক্ষ টাকা আপনারা দেখতে পাচ্ছেন, 26,000 না, আমাদের নজরে আছে অন্তত 4 থেকে 5 লাখ ছেলে মেয়েকে টাকা দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছে। গ্রামে গঞ্জে এজেন্ট ছেড়ে টাকা তোলা হয়েছে। পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে টাকার পাহাড়টা এমনি বেরোয়নি, গ্রামগঞ্জ থেকে এইরকম টাকার বান্ডিলগুলো গেছে। আজকে এইভাবে গোটা রাজ্যের চাকরি দেওয়ার নাম করে বেকার যুবদেরকে সর্বশান্ত করা হচ্ছে। তার জমি জায়গা বাড়ি গয়না গাঁটি সব বিক্রি করে দিয়েছে এই চাকরি পাওয়ার জন্য, কিন্তু পায়নি। পেয়েছিল 26,000, তার মধ্যে এখন শিক্ষা দপ্তর বলছেন 8,000-এর কাছাকাছি ভুয়ো আছে। তাহলে ওনারা জানতেন, ওনাদের হলফনামায় বলছেন আছে, ভুয়ো আছে, তাহলে ভুয়োটা খুঁজে বের করুন। না, মুখ্যমন্ত্রী তো বলছেন যে আমাদেরকে বললে আমরা সংশোধন করে নিতাম, চাকরি বাতিল করার কি প্রয়োজন ছিল? আরে কি সংশোধন করবেন আপনি? আপনি সর্বত্র এইভাবে দুর্নীতি করবেন, সংশোধন করবেন কেন? স্বচ্ছতার সাথে কোনো একটা জায়গায় নির্বাচনী প্রচারে তো মুখ্যমন্ত্রী নিজেও বলছেন যে আমার 10 লক্ষ চাকরি প্রস্তুত আছে, কোথায় নির্বাচন শেষ হোক এবং তখন এই তৃণমূল সরকারের চাকরি দেওয়ার যে ফ্লো সেটা তৈরি হবে। নির্বাচনের সময় উনি কি না বলেন? যদি মিথ্যের কোনো অলিম্পিক্সে সাবজেক্ট থাকে, নরেন্দ্র মোদী গোল্ড মেডেল পেলে উনি সিলভার মেডেল পাবেন। তো দুজনের মধ্যে মিথ্যার তো কম্পিটিশন চলছে। তো সেখানে উনি আজকে বলুন কেন SSC বন্ধ, কেন টেট বন্ধ, কেন স্বচ্ছতার সাথে একটা নিয়োগ করতে পারলেন না, কেন 4 লাখ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল? আমরা যখন ছাত্র, আমরা যখন যুব সংগঠন করছি, আমরা একটা গ্রামে প্রাইমারি স্কুলের জন্য আমরা লড়াই করতাম, মন্ত্রীর কাজ অব্দি যেতাম। আজকে 8,000 প্রাইমারি স্কুল উঠে গেল, উত্তর দেবেন? এখনো উঠে যায়নি, সম্ভাবনা রয়েছে, হয়তো সেগুলো তুলে দিতে হতে পারে। পরিসংখ্যান যা বলছে 8,000, দেয়ার ইজ নো টিচার, নো স্টুডেন্ট। ঠিক তেমনি বাড়িটা পড়ে আছে, অখিল বাবু বাড়িটা পড়ে আছে আমাদের। আমি জেলা ধরে বলে দিতে পারি আপনাকে কোন জেলায় কত বাড়িটা শুধু পড়ে আছে, একজনও শিক্ষক নেই। শিক্ষক না থাকলে স্টুডেন্টস আসবে নাকি? ছাত্রছাত্রী আসবে শিক্ষক না থাকলে? নিয়োগ বন্ধ। আপনারা মানুষকে কি বলছেন এই লোকসভা নির্বাচন, কারণ আবার 2026-এ বিধানসভা নির্বাচন, আপনার মানুষকে কি বলছেন? আমরা শুনুন, আমরা প্রথম বলছি গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আপনি সাংবাদিক সোচ্চারে প্রশ্ন করবেন। আপনি ওই যে NH-এর ধারে আজকে মুখ্যমন্ত্রী মিটিং করছেন গজাশিমুলে, আপনি সাংবাদিক মুখ্যমন্ত্রীকে যদি প্রশ্ন করেন, আপনাকে মাওবাদী আঙুল দেখিয়ে বলবে এটা চলতে পারে না। আপনি কোনো আপনার সোশ্যাল মিডিয়ায় কোনো একটা পোস্ট করলে রাতের বেলা পুলিশ আপনাকে তুলে নিয়ে যাবে, প্রতিবাদ করলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এটা চলতে পারে না। আমরা প্রথম গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। আমরা দ্বিতীয়ত গোটা রাজ্যে একটা স্বচ্ছ প্রশাসন মানুষকে উপহার দিতে চাই। বাংলার মানুষ বিধান রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, গরু পাচার, কয়লা পাচার, চাকরি চুরি, মন্ত্রীরা জেলে যাবে, শিক্ষা দপ্তর গোটা জেলে যাবে, এটা বাংলার মানুষ রবীন্দ্রনাথের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, বিদ্যাসাগরের বাংলা দেখতে অভ্যস্ত ন। আজকে কোন রাজনীতি উনি আমদানি করেছেন?
আজকে রাজনীতিতে বক্তৃতা মানে গরু পাচার, কয়লা পাচার, চাকরির চুরি, এসব আলোচনা হবে। আজকে আলোচনা হবে সন্দেশখালী, রাত 12টার পরে মা বোনদের পিঠে বানাতে ডাকা হচ্ছে, এগুলো রাজনীতির আলোচনা। আমরা কর্মসংস্থান ভিডিও পাল্টা ভিডিও শুরু হয়েছে, আমরা আজকে আবার একজন বিচারক বলেছেন যে এভাবে গ্রেফতার করা উচিত নয়, মাম্পি দাসের এপিসোড নিয়ে বলেছেন। এই শুনুন, এটা সত্যটা আমাদের সবারই জানা, শুধু একটা সন্দেশখালী না, গোটা রাজ্য জুড়ে এভাবে টাকা তোলা হচ্ছে, লোকের জমি জায়গা বাড়ি দখল করা হচ্ছে। এটা কি একটা ঘটনা? বকটুয়ে নয়, বীরভূমে এই ঘটনা ঘটেনি, বীরভূমে হয়নি, অন্যান্য জেলাতে হয়নি, চলছে না এইভাবে জোর করে জমি নিয়ে নেওয়া হচ্ছে না, যার যেটা চাইনি না। কোথা থেকে শেখ শাহজাহানের এত সম্পত্তি হয়? বিদেশি টাকা, বাংলো বাড়ি, কলকাতা থেকে মুম্বাই থেকে চারিদিকে বাড়ি, এত টাকা কোথা থেকে হয়? কেন রাত 12টার পরে ডাকা হয় মা বোনদের? এগুলো মুখ্যমন্ত্রী বলবেন না? তিনি গর্ব করছেন তাদেরকে নিয়ে। আজকে কেন ওনার শিক্ষামন্ত্রীর ছেলে, আমি জাস্ট আমাদের যা কি করতে চাই, আপনি বললেন যে আমরা প্রথম স্বচ্ছতার সাথে সমস্ত শূন্য পদে নিয়োগ করব আমাদের ইলেকশন ম্যানিফেস্টো অনুযায়ী। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। আমরাই এসএসসি চালু করেছি। 1993-তে প্রাইমারি প্যানেলকে আপনাকে রিঅ্যাপয়েন্টমেন্ট দিতে হলো, 1996-তে সেখানে প্রথম প্যানেলে যা ছিল তার চেয়ে অতিরিক্ত নিয়োগ করলেন। এটাই টেকনিক্যাল ভুল। এই ধরনের ভুল থেকে তো মানুষ শিক্ষা নেয়। আমরা পারি, আমরা বামপন্থীরা ভুল থেকে শিক্ষা নিতে পারি, ভুলটাকে ভুল বলতে পারি। আমি যদি আপনার কাছে এখানে কোনো ভুল কথা বলি, আমি এখনই বলবো এই জায়গাটা আমার ভুল হয়েছে, তৃণমূল কংগ্রেস সেটা শেখেনি। ওই তো উনি নাকি কি যেন অলচিকি কবিতাতেও লিখেছেন, ফার্সি ভাষায় না কিসে কবিতা লিখেছেন, এখনই বক্তৃতা শুনছিলাম আপনার এখানে। তাহলে এর মধ্যে কি আপনি সত্যতা খুঁজে পান? হ্যাঁ, অনেকের গুণাবলী থাকতে পারে। আমাদের অলচিকি ভাষার প্রবর্তক ছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু। অলচিকি হরপে এবং লেপচাতে তার এই যে একের পর এক অনর্গল মিথ্যা বলে যাওয়া, এটা তৃণমূলই পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কৃষিক্ষেত্র ঢুকছে। বাংলায় কখনো কৃষির ওপরে এত হামলা আসেনি। আমাদের কৃষিক্ষেত্র এবং সর্বে আমাদের যে স্বপ্নটা ছিল শিল্প, উনি সিঙ্গুরের শিল্প তাড়িয়েছেন, উনি কেমিক্যাল হাব তাড়িয়েছেন নন্দীগ্রামে। এখন উনি বলছেন কি ওটা আমার ব্যাপার ছিল না, ওটা অধিকারীরা ওরা মিলে সব আমাদের উপর গণহত্যা ওরা চালিয়েছে। আর অধিকারী বাবুরা বলছেন উনি দুনিয়া থেকে সব সমাজ বিরোধীদের জড়ো করে গণহত্যা চালিয়েছে। তাহলে বুঝতে পারছেন গোটা ব্যাপারটা অর্গানাইজড বাই টিএমসি। তখন অধিকারী বাবুরা টিএমসিতে ছিলেন, ওনাকে তাদের প্রয়োজন ছিল। এখানে বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো রোল ছিল না। এখন টেলিভিশনের বিশ্লেষকরাও বলছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের পায়ে ধরে ক্ষমা চেয়ে আসা দরকার, যে সেদিন যা গণহত্যা ঠিক ছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের। তাহলে সেই জায়গায় কৃষির উপর দাঁড়িয়ে আমার শিল্প করতে হবে। শিল্প না করলে কর্মসংস্থান হবে না। আমার জিন্দাল চলে গেল, এশিয়ার বৃহত্তম শিল্প প্রকল্প হওয়ার কথা ছিল মেদিনীপুরের স্বপ্ন। সিমেন্ট কারখানা, সিমেন্ট কারখানায় কতটুকু কর্মসংস্থান হয়? সিমেন্ট কারখানার কোনো অনুসারী লাগে না। একটা গাড়ি কারখানা করলে, একটা ইস্পাত কারখানা করলে তার অনুসারী কারখানা দরকার, অনেক ছোটখাটো। আপনি সানন্দে গেলে, গুজরাটে গেলে, আপনি তো গোটা ভারত ভ্রমণ করছেন, সাংবাদিকতার প্রয়োজনে আমার নজরে আছে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি শুধু সিঙ্গুর থেকে ন্যানো গাড়ি তাড়িয়ে মমতা ব্যানার্জি কতটা ক্ষতি করছে সেটা সানন্দে গেলে দেখবেন। একটা গাড়িকে নো ম্যানস ল্যান্ড, আমি তখন রুটিন গুজরাট যেতাম, আহমেদাবাদ যেতাম, নো ম্যানস ল্যান্ডে ন্যানো কারখানাটা শুরু হলো। এখন ছখানা অটোমোবাইলের কারখানা, বিদেশি কোম্পানি এসে গাড়ি বানাচ্ছে ওখানে। তাহলে একটা গাড়ি কারখানা মানে অন্তত পক্ষে 30টা অনুসারী কারখানা। তাহলে কয়েক লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান ওখানে হয়েছে, বাজার গড়ে উঠেছে। আর আমার এখানে তাহলে কৃষি করতে হবে, শিল্প করতে হবে, শিক্ষাকে স্বচ্ছতার জায়গায় ফিরিয়ে আনতে হবে। শিক্ষার মেরুদণ্ড শেষ হয়ে গেছে, স্বাস্থ্যের মেরুদণ্ড শেষ হয়ে গেছে। দেখবেন যান আপনি হাসপাতালগুলোতে চূড়ান্ত অব্যবস্থা চলছে। আপনার যদি মাথা ফেটে আপনি হাসপাতালে যান, আপনি পারলে আমার অভিজ্ঞতা থেকে বলছি, স্টিচ করবার জন্য যা যা লাগে সেটা সঙ্গে নিয়ে যাবেন। না সেটা ঠিক আছে, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড তো এ রাজ্যে রয়েছে, বিভিন্ন নার্সিংহোমকে ট্র্যাক করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনি যদি নার্সিংহোমে যান, যখনই শুনবে স্বাস্থ্যসাথী কার্ড, আপনার সংকটাপন্ন আত্মীয়কে ভর্তি নেবে না। স্বাস্থ্যসাথী কার্ডের অভিজ্ঞতা এটাই। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি আপনি আপনার পরিজনকে, ঘনিষ্ঠজনকে নিয়ে যান, আর গিয়ে যদি বলেন এখানে স্বাস্থ্যসাথী নেওয়া হয় কিনা, তখন সেই নার্সিংহোম এখন কলকাতা থেকে মেদিনীপুর সব জায়গা বলে দিচ্ছে বেড খালি নেই। যাদের সব টাই আপ করেছিল তারা কোটি কোটি টাকা পাবে, কোনো টাকা শোধ হচ্ছে না।
যেমন বেশ কিছু গ্রামগঞ্জে মানুষকে রাস্তাঘাটের কাজ করিয়ে টাকা দেওয়া হচ্ছে না কন্ট্রাক্টরদের, তেমনি স্বাস্থ্যসাথী এইরকমই একটা অবস্থার মধ্যে দেখা তাপসবাবু, এই রাজ্যে আপনাদের দল সিপিআইএম বা বামফ্রন্ট, সামগ্রিকভাবে বামফ্রন্ট, কারণ মেদিনীপুর লোকসভা, ঘাটাল লোকসভা এ তো সিপিআই প্রার্থী লড়াই করছেন, সামগ্রিকভাবে ফল কি হতে পারে? তমলুক ঝাড়গ্রামে আমরা সিপিআইএম লড়াই করছি, কাঁথিতে কংগ্রেস লড়াই করছে, আমাদের আনডিভাইডেড মিদনাপুরের এটা ছবি। এটা বলতে পারি যে বিগত যে কোনো নির্বাচনের পরে, মানে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে 2019-এ আপনারা যে ছবি দেখেছেন, 21-এ যে ছবি দেখেছেন, 24-এ আমরা ফার বেটার রেজাল্ট গোটা রাজ্যে হবে, মেদিনীপুরেও হবে। মানে আপনি সেই অর্থে আমরা এতগুলি সিট জিতে যাব, এতগুলি সিট আমাদের দখলে থাকবে এই দাবি করছেন না? অতীতের তুলনায় বেটার তো হবেই। আমাদের যে ইন্ডিয়া যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম আমরা বেশ কিছু আসন পাবো। সংখ্যা বলে দেওয়াটা ঠিক না, কারণ নির্বাচনী প্রক্রিয়া চলছে। হয়তো আপনার সঙ্গে যদি 1 জুনের পরে বসার সুযোগ পাই, আমি আমার অভিজ্ঞতা থেকে যে ক্যালকুলেশনটা করি, এখনো পর্যন্ত 4টা পর্যায়ের নির্বাচনে আমরা বেশ ভালো জায়গায় আছি। সিপিআইএম ভালো জায়গায় আছে, ইন্ডিয়া ভালো জায়গায় আছে, কংগ্রেস ভালো জায়গায় আছে, এটুকু আপনাকে বলতে পারি আমরা অনেক বেটার জায়গায় আছি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুধু শেষে, যেহেতু আপনি একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতৃত্ব, রাজ্য কমিটির সদস্য, আমরা সানন্দা নিউজের পক্ষ থেকে প্রত্যেকের কাছে এই আবেদনটা রাখতে চাই। 2024-এর অষ্টাদশ লোকসভা নির্বাচন হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটি গণতন্ত্র, তার গণতান্ত্রিক প্রক্রিয়ার পূর্ণ প্রয়োগ সেই নির্বাচনে পরিলক্ষিত হবে। কিন্তু তার ছন্দপতন ঘটে নানান কারণে। সেটা হচ্ছে রাজনৈতিক হিংসা, রেষারেষি, এসবের ঘটনা যদিও আমরা বিগত 4টি পর্যায়ে অল্প বিস্তর দেখেছি, তবে আগের চেয়ে অনেকটা তুলনায় কম। তবু আমাদের সানন্দা নিউজের পক্ষ থেকে একটা বিনম্র অনুরোধ প্রত্যেক রাজনৈতিক দলের কাছে, আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে দেখবেন এবারের এই লোকসভা নির্বাচন যেন সত্যি সত্যি গণতন্ত্রের উৎসবে পরিণত হয় এবং মানুষ যাতে শান্তিপূর্ণ পরিবেশে, বিনা রক্তপাতে, বিনা জীবন ক্ষয়ে যাতে মানুষ এই গণতন্ত্রের উৎসবে ব্যাপকভাবে মানুষ সামিল হন, সে দায়িত্ব আপনারা নেবেন, সেটুকু আবেদন জানাই। এতক্ষণ যারা আমাদের এই অনুষ্ঠান শুনলেন, আলোচনা শুনলেন এবং সানন্দা নিউজের অ্যাপসে, ওয়েবসাইটে, এমনকি টেলিভিশনে কিংবা সোশ্যাল মাধ্যম অর্থাৎ ফেসবুক, ইউটিউবে যারা দেখছেন, আগামী দিনেও দেখতে পাবেন, তারা এই আলোচনার সঙ্গে যারা জড়িয়ে আছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। মাননীয় তাপসবাবু তার নির্বাচনী প্রচারের ব্যস্ততা থেকেও তিনি ছুটে এসেছেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। নতুন পর্বে নতুন অতিথিকে নিয়ে আবার সানন্দা লাইভের নতুন পর্বে আপনাদের আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন। নমস্কার।